আজকে আমরা আলোচনা করব পরশু টেস্ট পেপারের 3 নম্বর স্কুল যেটা দেওয়া আছে আমাদের যাদবপুর বিদ্যাপীঠ। ঠিক আছে, যাদবপুর বিদ্যাপীঠ সেট 3 পেজ নাম্বার হচ্ছে 384 আর 385 1 2 3 4 দাগের অঙ্কগুলো আমরা শুরু করব। ঠিক আছে, দেখো প্রথম দাগের অঙ্কটা কি বলেছে, 1 দাগের একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 4n সময় পরে জনসংখ্যা হবে কতটা? মানে চক্রবৃদ্ধি সুদ যেটা আছে সমাহার বৃদ্ধি, ওই অঙ্কটা আছে এখানে। ঠিক আছে, তাহলে 1 দাগের অঙ্কটা কিভাবে করব? এক দাগের তাহলে আমরা জানি a ইকুয়াল টু কি হবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n, এটা হচ্ছে ফর্মুলা আমাদের সূত্র। তাহলে p এর মান বসে গেল 1 প্লাস 4r বলেছে, তাহলে 4r আর এখানে 100 ইন্টু n এর মান বলে দিয়েছে 4n। ঠিক আছে, তাহলে 4n যদি হয় তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তাহলে p ইন্টু এটা কি আসছে, উপরে r আসছে আর এখানে 1 আছে, তাহলে যদি আমি এভাবে লিখি r বাই 25 আর এখানে কি আছে 4n আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার নাম্বার কত দেওয়া আছে? এটা অ্যান্সার নাম্বার দেখো 2 দাগে অ্যান্সার আছে, p ইন্টু 1 প্লাস r বাই 25 4n। ঠিক আছে, তাহলে বি দাগের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে যদি y মাইনাস জেড ভ্যারিসাস 1/x, z মাইনাস এক্স ভ্যারিসাস 1/y এবং x মাইনাস ওয়াই ভ্যারিসাস 1/z হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে? আচ্ছা, আমরা তাহলে এভাবে লিখে নেব। 2 দাগেরটা দেওয়া আছে y মাইনাস জেড ভ্যারিসাস 1/x একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে z মাইনাস এক্স ভ্যারিসাস 1/y দেওয়া আছে, আর একটা দেওয়া আছে x মাইনাস ওয়াই ভ্যারিসাস 1/z দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি করব, ভ্যারিসাসটাকে তুলে আমরা ধ্রুবক নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি y মাইনাস জেড ইকুয়াল টু k1 বাই কি হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে। তাহলে k1 এর যদি মান বার করি, এটা ভাগ আকারে আছে, পরে সে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে একবারে আমরা k1 ইকুয়াল টু কি করে দেবো, গুণ করেছি xy মাইনাস xz। ঠিক আছে, এটা একটা হলো। এ পাশটাও সেম করব, কি z মাইনাস এক্স ইকুয়াল টু এটা k2 বাই y। তাহলে k2 এর মান যদি আমি বার করি তাহলে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে yz মাইনাস xy। আর একটা আছে, তাহলে এটাকেও কি করে নেব আমরা, x মাইনাস ওয়াই ইকুয়াল টু k3 ধরে নিচ্ছে, এটা কি ধরে নেবো, z। তাহলে k3 যদি মানটা বার করি তাহলে এটা জেডটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে xz মাইনাস yz। এখানে অবশ্যই লিখে দেবে তোমরা k1 k2 ও k3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতেই হবে মাস্ট। তারপরে দেখো আমাদের যেহেতু ধ্রুবক তিনটে সমষ্টি বলেছে, তাহলে k1 প্লাস k2 প্লাস k3, তাহলে আমি যদি মান বসাই তাহলে k1 এর মান কত আছে, xy মাইনাস xz, তারপরে প্লাস বসে গেল, এখানে k2 এর মান কত আছে, yz মাইনাস xy, আর একটা কি দেওয়া আছে, xz মাইনাস yz। ঠিক আছে, তাহলে দেখো xy প্লাস মাইনাস xy কেটে গেল, মাইনাস xz প্লাস xz আর প্লাস yz মাইনাস yz, তাহলে কি থাকছে, ইকুয়াল টু 0। তাহলে আমাদের অপশন নম্বর কতটা, সি নম্বর অপশনটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে। দেখো সি দাগের 0 আনসার আসছে। ঠিক আছে, তারপর দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটার মান কত হবে? এখান থেকে আমাদের দেখো এই থিটার মানটা বার করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কিভাবে থিটা মান বার করব, এখানে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2, এদের সঙ্গে একটা আমরা রিলেশন জানি, কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, 1 হয়ে যাবে। ওই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমাকে থিটার মানটা বার করতে হবে। কিভাবে করব, এটা অপশন সি। ঠিক আছে, কিভাবে করব অ্যান্সারটা দেখো,
তাহলে আমরা কি জানি, সাইন আর কস এর মধ্যে আমরা সম্পর্ক জানি কি, সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর আমাদের এখানে দেওয়া আছে কি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি আমরা অপনয়ন করিনি তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত আছে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা তাহলে কত হয়ে যাবে, এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই 1 + 1/2 হয়ে যাবে, বা দিয়ে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, যদি আমি এটা ভেঙে নিই নিচে 2 আসবে, আর 2 × 2 আর 1 কত 3, 3/2 চলে আসছে। তাহলে আরেকটা cos স্কোয়ার থিটা, এটা গুণ আকার আছে, এপারে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 3/4 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বা দিয়ে cos থিটার মান আমি বার করছি কত, √3/4। তাহলে এটার মান কি আসবে, √3 আর 4 এর রুট করলে কত 2 হয়ে যাবে। তাহলে cos থিটা ইকুয়াল টু কত পেলাম, √3/2। এখানে মনে রাখবে কি cos কার মান, √3/2, তাহলে cos থিটা ইকুয়াল টু √3/2 হচ্ছে cos 30 এর মান। তাহলে এখানে দেখো উভয় পক্ষে cos যদি আমি সরিয়ে দিই, থিটা ইকুয়াল টু কত আসছে 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, থিটার মান বার করলে এবার আমাকে কি চেয়েছে, ট্যান চেয়েছে, তাহলে ট্যান থিটার মান চেয়েছে, তাহলে ট্যান থিটার মান কত পেয়েছি 30 ডিগ্রি, তাহলে 30 মান কত হবে, ট্যান 1/√3। তাহলে অপশন এ দাগেরটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কতে কি বলেছে, 30, 19, 18, 32, 32, 21, 22, 26 সংখ্যাগুলির মধ্যমা বার করা। তাহলে মধ্যমা বার করে আমরা পদ্ধতি টেকনিক জানি, কারণ 1 মার্কের জন্য আমরা জানি কিভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে করব, আমরা পরপর ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আসছে 19, তারপরে আসবে 21, তারপরে আসছে 22, তারপর আসছে 26, তারপর আসছে 25, তারপর 30, তারপরে দুটো 32 আছে। ঠিক আছে, তাহলে প্রথম লাস্ট, সেকেন্ড লাস্ট, তারপর এর আগের গুলো আমরা কি করছিলাম কি, মাঝখানে একটা থেকে যাচ্ছিল যেহেতু বিজোড় সংখ্যা তার জন্য। কিন্তু যদি জোড় সংখ্যা হয় আর মাঝখানে যদি থেকে যায় তাহলে কত হবে, যদি জোড় সংখ্যা হয় এটা 28 আসে, হ্যাঁ 28 আসে, আর এটা 26 আসে। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে কি করব, তাহলে মাঝখানে যে দুটো থাকবে তাদের যোগফল বাই ডিভাইডেড 2 করে দেবো। 26 যোগ 28 ডিভাইডেড কত 2, তাহলে দুটো যোগ করলে কত হবে 6 আর 8 14, 4 5, 5/2, তাহলে এটা কত হয়ে যাবে 27। তাহলে অ্যান্সার কত হচ্ছে 27। অপশন ডি দাগের অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। এটা হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্কটা হয়ে গেল। তারপরে চলো 5 কি বলেছে, পাঁচ দাগে কি বলেছে দেখো, 5 দাগে বলেছে ত্রিভুজ PQR এর PQR ইকুয়াল টু 120 হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান ত্রিভুজটির কোথায় হবে, বাইরে, অভ্যন্তরে, একটি বাহুর মধ্যবিন্দুতে বা যে কোনো বাহুর ভিতরে। আচ্ছা, এখানে একটা মনে রাখবে, আমরা জানি ত্রিভুজ 3, কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার। যদি এরকম মনে রাখবে, আমাদের যেহেতু এটা 120 বলেছে, তাহলে 120 ডিগ্রি কোণটা কত হবে, স্থূলকোণ। তাহলে এটা যদি একটা স্থূলকোণ হয়, এটা যদি একটা স্থূলকোণ হয়, তাহলে এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে বৃত্তটা অবশ্যই দেখবে কেন্দ্রবিন্দু থেকে বাইরে আছে, অনেকটা কেন্দ্রবিন্দুটা বাইরে আছে, তাহলে এটা অ্যান্সার হবে আমাদের বাইরে। এটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে। ঠিক আছে, স্থূলকোণের ক্ষেত্রে ভালো করে মনে রাখবে, যেহেতু 120 ডিগ্রি মানে কি স্থূলকোণ হবে, তাই তো। এবার যদি সমকোণ হয়, আমি অথবা দিয়ে তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি, যদি সমকোণ হয় তাহলে এরকম হবে সমকোণ। তাহলে সমকোণ যদি হয় তাহলে মনে রাখবে কি, যেটা বৃত্ত হবে ওর কেন্দ্রবিন্দুটা অতিভুজের ওপর মধ্যবিন্দু হবে। তাহলে যদি সমকোণী বলে বা 90 ডিগ্রি বলে দেয় কোনটা, আর যদি বলে পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত, তাহলে বলে দিতে হবে কি একবারে মাঝখানে অবস্থিত বা কেন্দ্রের উপরে অবস্থিত, বা এখানে লিখতে হবে কি ওই অতিভুজের উপরে বা মধ্যবিন্দু অবস্থিত। এটা হচ্ছে সমকোণী ক্ষেত্রে।
আর যদি সূক্ষ্মকোণী হয় তাহলে সূক্ষ্মকোণী হলে ভিতরে হবে, অভ্যন্তরে। যদি এই যে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এদের প্রত্যেকটা কোণ কি সূক্ষ্মকোণ, কারণ প্রত্যেকটা 30 ডিগ্রি করে। তাহলে এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে দেখো এর পরিকেন্দ্র মানে কেন্দ্রবিন্দু কোথায় থাকছে, মাঝখানে থাকছে অভ্যন্তরে। কিন্তু এখানে ক্ষেত্রে কি হলো, এটা বাইরে হচ্ছে, কারণ এটা একটা স্থূলকোণ আসছে, বাইরে আসছে। তাহলে স্থূলকোণ ক্ষেত্রে কি হবে, বাইরে। অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কত দাগের অ্যান্সার, এটা বি দাগের অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রতিটি দ্বিগুণ করা হলো, শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনে কত। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই কি শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, তাই তো। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে, শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা। এবার কি বলেছে, এখন শঙ্কুর আয়তনের ফর্মুলাটা থেকে চেঞ্জ করে দিয়েছে। কি করেছে, কি উচ্চতা দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা দ্বিগুণ করে দিয়েছে দুটোকেই। তাহলে এখন শঙ্কুর উচ্চতা কি হচ্ছে, এখন শঙ্কুর আয়তন 1/3 থাকছে, পাই থাকছে, আর ব্যাসার্ধটা দ্বিগুণ করেছে, তাহলে 2r হোল স্কোয়ার, আর উচ্চতাটাও দ্বিগুণ করেছে। তাহলে 1/3 পাই, তাহলে 2 এর কত 4 হয়ে যাবে, আর স্কোয়ার, এখানে 2h। তাহলে দেখো এখানে 2 দুনে কত 4 হয়ে যাচ্ছে, 4 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার h। এটা হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা। তার আগে কি 8 গুণ আসছে, তাহলে 8 গুণ হচ্ছে ডি দাগের অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 দাগের গুলো। চলো 2 দাগের গুলো কি বলেছে, 2 দাগেরটা বলেছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0 হলে একটি বীজ অপর বীজের অনন্য হলে m এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অঙ্কটাও সহজ এটাও। তাহলে কি কি বলেছে আমি একটু টুকে নিই, তাহলে বুঝতে পারবে অঙ্কটা। আমি যদি টুকে নিই, তাহলে এখানে দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে এখানে বলেছে সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হলে। তাহলে একটা বীজ যদি আমরা ধরি, বীজ দুটি থেকে ধরে, দুটি বীজ হলো, একটা যদি আলফা ধরি, তাহলে অপরটা কি অনন্য বলেছে, তাহলে 1/α হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আলফা ইন্টু 1/α মানে দুটো বীজের গুণফলের ফর্মুলা ইউজ করি, তাহলে কি আসবে, c/a। তাহলে এখানে আলফা আলফা কাটলে কি শুধু 1 থাকছে, আর c/a, c এর মান কত আছে m প্লাস 1, আর a এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। কোনাকুনি যদি গুণ করি, তাহলে 3 একে 3, আর এখানে m প্লাস 1, তাহলে m এর মান যদি বার করি, তাহলে 1 টাইপ এসে মাইনাস হবে, 3 মাইনাস 1, তাহলে কত আসছে 2 আসছে। তাহলে m এর মানটা কত আসছে, m সমান 2 চলে আসবে। ঠিক আছে, তাহলে 2 এর 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 2 এর 2 দাগেরটা কি বলেছে, 2 এর 2 দাগেরটা বলছে বার্ষিক 8/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল মানে কি, এটা আসল তাহলে দেওয়া আছে, আমাদের শুধুমাত্র সুদটা বার করতে হবে। তাহলে সুদ সমান আমরা বার করে নিই, সুদ সমান কি হবে, i ইকুয়াল টু, তাহলে কি আমরা জানি p/100। তাহলে p এর মান কত 2x দেওয়া আছে, ইন্টু r এর মান r/2 দেওয়া আছে, আর t এর মান কত দেওয়া আছে, t এর মান আমাদের দেওয়া আছে এখানে কত বছর বলেছে, y বছর। তাহলে y হয়ে যাবে ডিভাইড বাই কত হয়ে যাবে 100। তাহলে 2 2 কেটে গেল, কি থাকছে x আর y বাই কত হয়ে যাবে 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি শুধু সুদের মানটা চেয়েছে, কারণ আসলটা দেওয়া আছে 2x, তাহলে 2x প্লাস এটা সুদটা বসে যাবে। ঠিক আছে, তারপর 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে একটা √7 - 5 এর অনুবন্ধী করণী, √7 - 5
এর অনুবন্ধী যদি করণী লিখতে যায় তাহলে মনে রাখবে যেটা রুট দেওয়া থাকবে, রুটওয়ালা সংখ্যা দেওয়া আছে তার সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস আছে, কি হবে -√7 - 5, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা হয়ে গেল। 4 দাগেরটা কি বলেছে, আচ্ছা 4 দাগেরটা কি বলেছে দেখো। 4 দাগেরটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি যদি সদৃশের ক্ষেত্রে হয় আর পরিসীমা দেওয়া থাকে। এর আগের আমরা স্কুলগুলোতেও করেছি কি যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করব, আর একটা দেওয়া আছে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে একটা ফর্মুলা আছে, যদি সদৃশ হয় আর পরিসীমা দেওয়া থাকে তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু প্রথম ত্রিভুজের বাহু বা প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এখানে ফর্মুলাতে মান বসালে আমাদের মানটা বেরিয়ে যাবে। কি লিখবো আমরা, তাহলে পরিসীমা প্রথম ত্রিভুজের, এটা হচ্ছে ফর্মুলা মনে রাখবে, প্রথম ত্রিভুজের পরিসীমা সেম এ পাশটা লিখে দেবো, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কি আসবে, অনুরূপ বাহু প্রথমের অনুরূপ বাহু সেম দ্বিতীয়র অনুরূপ বাহু। এবার মান বসাই, তাহলে প্রথমের কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে আমাদের 20 আছে আর কত 16 আছে, তাহলে 20/16 ইকুয়াল টু প্রথমের কত 9 আর দ্বিতীয়টা দেওয়া নেই, আমাদের মান বার করতে হবে, তাহলে x ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো 4 এ 4 16, 4 5 20, কোনাকুনি দিয়ে গুণ করি 5x ইকুয়াল টু 6 9 কত হয়ে যাবে, এই 4 9 36, বা দিয়ে x এর মান কি হবে 36/5, যদি কাটাকাটি করতে যায় তাহলে 5 6 30, 5 7 35, তো 7.2 সেমি, এটা হয়েছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 4 দাগের অ্যান্সারটা। তারপর 5 দাগেরটা কি বলেছে, 5 দাগের বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে sin a + b = √3/2 হলে cos c/2 এর মান কত। এটা একটা ইউনিক অঙ্ক দেওয়া আছে, দেখো ভালো করে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে sin a + b = √3/2 হলে cos 3/2 এর মান কত হবে। আচ্ছা, পাঁচ দাগের 2 এর 5 দাগের অঙ্কটা, তাহলে কি লিখবো আমরা, এখানে যা আছে আমাদের আগে লিখে নিচ্ছি, sin a + b ইকুয়াল টু কি √3/2 দেওয়া আছে, √3/2 দেওয়া আছে, sin a + b ইকুয়াল টু √3/2 দেওয়া আছে। তাহলে এখানে দেখো sin a + b ইকুয়াল টু কত, কার মান, সাইন কার মান হচ্ছে √3/2, তাহলে সাইন কি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে সাইন যদি সরিয়ে নিই তাহলে a + b ইকুয়াল টু কি হয়ে যাবে 60 ডিগ্রি, এটুকু মনে রাখবে। এবার আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, ধরে নিচ্ছি কি একটা কোণ, হ্যাঁ এভাবে লিখে দিচ্ছি কি আমরা জানি এ বি আর সি 3টা কোণের সমষ্টি কত 180। তাহলে আমি যদি এখান থেকে সি এর মান বার করি তাহলে 180, আর এটা এই দুটো কি এবারে মাইনাস হবে, তাহলে এই দুটোর মান কত আমরা জেনেছি 60, তাহলে 60 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি, এটা পেলাম সি এর মান। ঠিক আছে, এবার আমাকে মান বার করতে কি বলেছে, cos c/2, তাহলে cos বসে গেল, c এর মান 120/2, তাহলে বা দিয়ে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 মান কত 1/2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 2 এর 5। তারপর 2 এর 6 দাগেরটা কি বলেছে, 2 এর 6 দাগেরটা বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 81 বর্গমিটার, ঘনকের আয়তন কত ঘনমিটার। আচ্ছা, একটি ঘনকের একটি তল মানে কি একটি বর্গক্ষেত্র, তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার, তাই তো। তাহলে এটা কি দেওয়া আছে, আমি যদি একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই,
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান যদি ধরে নি মিটার, তাই তো, যেহেতু মিটার দিয়েছে মিটার যদি ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের এর স্কোয়ার। তাহলে শর্তানুসারে স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? 81 আমাদের দেওয়া আছে। তাহলে বাহুর মান কত হয়ে যাবে? 81। তাহলে 9 হয়ে যাচ্ছে, 9 9 81। ঠিক আছে, এবার ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি। তাহলে ঘনকের আয়তন কি হবে? বাহু কিউব মানে কিউব। তাহলে 9 এর কিউব সমান কত হয়ে যাবে? 729 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। 3 দাগে কি বলেছে? 3 এর 1 দাগেরটা চলো। 3 এর 1 দাগেরটা বলেছে এর মূলধন এর মূলধনের 1/1 2 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:2 কত হবে? 3 হবে। একটা কথা মনে রাখবে কি, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা কি সবসময় সমান হয়। তাহলে এখানে বলছে এর মূলধন এর মূলধনের 1/1 3 গুণ হলে। আচ্ছা, তাহলে আমি মান ধরে নিচ্ছি। এর মূলধন ধরে নিলাম x টাকা। ভালো করে বুঝো, এর মূলধন কি ধরলাম? x টাকা ধরে নিলাম এর মূলধন। তাহলে সমান কত আসবে? x এর 1/1 2। তাহলে x গুণিত 2 1 2 3, 3 এর 2 সমান কত হচ্ছে? 3x/2। তাহলে এর কত হচ্ছে? 3x/2। তাহলে a:2 এর মান যদি আমরা বার করি তাহলে কত? 3x/2 অনুপাত কত আসছে? b এর x। তাহলে x উভয় পক্ষে কেটে গেলে কত থাকছে? এটা উপরে চলে গেল, বা এটাকে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? 3:2। আমাদের কত দেওয়া আছে? 2:3 দেওয়া আছে। তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। 3 এর 1 দাগেরটা কি হবে? মিথ্যা হয়ে যাবে। 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা বলছে 3a অনুপাত বা 2b এবং c/d এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে ac bd হবে। এটা কি সত্য? তাহলে দেখো আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। এখানে 3a অনুপাত b দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে c অনুপাত d দেওয়া আছে। এবার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমরা বলি, তাই তো? মিশ্র অনুপাতকে যৌগিক অনুপাত বলি। তাহলে মিশ্র অনুপাত মানে কি? এই সাইডটা মানে পূর্ব পদের গুণফল ac আর একবারে কি হবে? bd, তাই তো? তাহলে এখানে দেখো এটা বলেছে লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতে আমরা কি জানি? প্রথম পদটা কি হবে? ছোট, আর দ্বিতীয় পদটা বড় হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ac bd। তাহলে এটাকে তো বড়ই রেখেছে, কারণ লঘু অনুপাতে প্রথম পদটা কি হবে? ছোট হবে। তাহলে এটা কি হবে? সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর 3 দাগে কি বলেছে? 3 দাগে বলেছে দুটি জলপূর্ণ পাত্রে একটি অর্ধ গোলাকৃতি এবং অন্যটি চোঙাকৃতি। একটা হচ্ছে অর্ধ গোলাকৃতি, একটা অন্যটা চোঙাকৃতি। এদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান হলে চোঙাকৃতি পাত্রে বেশি জল আছে। তাহলে সত্য না মিথ্যা আমরা দেখে নিই। তাহলে এখানে দেখো অর্ধ গোলকের আয়তন কত? অর্ধ গোলকের আয়তন কত হবে? 2/3 পাই r কিউব, তাই তো? এটা হচ্ছে অর্ধ গোলকের আয়তন। আর আমরা কি বার করব? চোঙের আয়তন বার করছি। তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন পাই r²h। তাহলে পাই বসে গেল r²। আর এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে কি, যেটা এদের ব্যাসার্ধ আর উচ্চতা কি হবে? সমান হবে। তার মানে এটার উচ্চতাটা আর ব্যাসার্ধ কি হবে? সমান। তাহলে পাই r², h এর জায়গাতে কি বসাবো? না r বসাবো। তাহলে পাই r কিউব
তাহলে এখানে দেখো পাই আর কিউব, এখানেও পাই আর কিউব, তাহলে তার সামনে কি আছে 2/3 দেওয়া আছে, আর এর সামনে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে 1 বলো না 2/3 বলো, তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত মান, হচ্ছে এটার মান সবসময় 1 থেকে ছোট হয়। তাহলে এটা কি আছে, পরেরটা চোঙের আয়তনটা বড় হবে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তারপর 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে একটি বৃত্তস্থ অন্তস্থ একটি বৃত্ত পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। স্পর্শক যখনই টানবে, আমি বারবার বলে দিচ্ছি, এটা মনে রাখবে, স্পর্শক যদি হয় তাহলে বৃত্তের ভিতরে হবে না, এরকম টানা যাবে না, হয় বাইরে পরিধির সঙ্গে স্পর্শ করে থাকবে, সেগুলো তো বৃত্ত, তাহলে এটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা কি বলেছে, 6 দাগেরটা এখানটায় করে নিচ্ছে। হ্যাঁ, 6 দাগেরটা কি বলেছে একবার দেখে নাও। 6 দাগেরটা বলছে একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি k হয়, তাহলে n তম সংখ্যা হবে কত, n-1 x বার প্লাস k। আচ্ছা, এখানে মনে রাখবে n টোটাল সংখ্যা বলেছে n সংখ্যক, কিন্তু এখানে সমষ্টি কার দেওয়া আছে, n থেকে একটা বাদ দিয়ে দিয়েছে n-1, তার মানে লাস্ট যেটা আছে n সংখ্যক সেখান থেকে একটা মাইনাস, মানে লাস্টের এক ঘর আগে পর্যন্ত। তাহলে আমরা যদি সমষ্টি বার করি, মোট সমষ্টি, তাহলে মোট সমষ্টি যদি বার করি তাহলে এরকম হচ্ছে আমাদের কি, প্রথম, কারণ সম্পূর্ণ তো নেইনি, প্রথম n-1 সংখ্যার সমষ্টি, তাই তো, আর লাস্টের সংখ্যাটা কি আছে, n সংখ্যা, n তম সংখ্যা, এটা ছেড়ে দিয়েছে, কারণ n-1 মানে কি nটাকে বাদ দিয়ে তার আগে পর্যন্ত নিয়েছে। তাহলে এখানে আমরা মোট সমষ্টি তাহলে কি হবে, n সংখ্যক সংখ্যার x বার দিয়ে আমরা প্রকাশ করব, তাহলে কি আসছে k, এটার দেওয়া আছে মান কত, k দেওয়া আছে, আর প্লাস n তমর জন্য n হবে, তাহলে এখানে আসছে কি n x বার, আর k টাকে সামনে নিয়ে চলে আসছে মাইনাস k ইকুয়াল টু n তম, তাহলে n তম সংখ্যার সমষ্টি এটাই আসছে। তাহলে এটা কি আমাদের বইয়ে দেওয়া আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 3 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। তারপর 4 দাগে কি বলেছে, চলো 4-এর 1-এরটা কি বলেছে, 4-এর 1-এরটা বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত হবে, তাহলে পিটা বার করতে বলেছে। আর এখানে সুদের মান যেহেতু দেওয়া আছে, তাহলে কিভাবে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, a ইকুয়াল টু p1 প্লাস r বাই 100, আর উপরে কি হয়ে যাবে, n হয়ে যাবে মাইনাস কি হয়ে যাবে, আসলটা মাইনাস করলে তাহলে এটা চক্রবৃদ্ধি সুদটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে a এর মান দেওয়া আছে কত, 615 ইকুয়াল টু p, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এটা নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1 প্লাস, এখানে r এর মান 5 দেওয়া আছে 100, আর n এর মান 2 দেওয়া আছে, মাইনাস p দেওয়া আছে। ঠিক আছে, 615 ইকুয়াল টু p দ্বিতীয় বন্ধনী, এখান থেকে কাটাকাটি করি তাহলে 20, তাহলে 20 একে 20 আর 1, তাহলে কত হচ্ছে 21, হচ্ছে 21 হচ্ছে 21/20 হয়ে যাবে, তার হোল স্কোয়ার। আমি উভয় পক্ষ থেকে কি করেছি, এই যে এটা পিটাকে আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে উভয় পক্ষে এটা থেকে আর এটা থেকে দুটো থেকে পি কমন নিয়ে নিয়েছি, এখানে পিটা এর মধ্যে হবে। হ্যাঁ, তাহলে উভয় পক্ষ থেকে পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে শুধু থাকছে 21/20 হোল স্কোয়ার মাইনাস, এখানে পি কমন নেই তার জন্য 1 থাকবে। 615 ইকুয়াল টু কি হয়ে যাবে, পি ইন্টু, তাহলে এটা স্কোয়ার মানে 441, আর 20 মানে কত 400 মাইনাস 1 দ্বিতীয় বন্ধনী, 615 ইকুয়াল টু পি ইন্টু, তাহলে এটা কি হবে, নিচে 400 হয়ে যাচ্ছে, আর উপরে কত হয়ে যাচ্ছে 441 মাইনাস 400, তাহলে কত হবে, বা দিয়ে 615 পি ইন্টু কত হয়ে যাচ্ছে এখানে 41/400, বা দিয়ে আমি একটু ঘুরিয়ে লিখছি, তাহলে আমি যদি এটাকে পাশটায় পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে গুণ আকারে যদি লিখি তাহলে 615 গুণিত 400/41 ইকুয়াল টু কি আসছে, পি আসছে।
ঠিক আছে, যদি আমি কাটাকাটি করি এখানে 15 পেয়ে যাব, তাহলে 4 কত হয়ে যাচ্ছে 60 আর দুটো শূন্য, তাহলে পি এর মান কত হচ্ছে 6000 টাকা। তাহলে আসল কত হচ্ছে 6000 টাকা আসল হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। তারপর 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা কি বলেছে দেখো, 2 দাগেরটা বলেছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ। তাহলে আমরা এগুলোকে ধরে নিচ্ছি, হ্যাঁ, লাভ আর মূলধনের অনুপাত সমান আমরা জানি, তাহলে এটাকে 4x ধরবো, এটা 7x, এটাকে 9x ধরে নিচ্ছি। তাহলে এরকম আমরা লিখে নেব 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত কত হচ্ছে, মূলধনের অনুপাত 4x ধরে নিলাম, 7x ধরে নিলাম, একটা 9x ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু 4, 7 আর 9 আছে তাহলে এটা আমরা x অ্যাড করলাম, তাহলে 3টার কত হয়ে যাবে বলেছে প্রথমটা থেকে, প্রথম এখানে বলে দিয়েছে কত বলেছে কি, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারবো কি, তৃতীয় ব্যক্তির লাভ থেকে আমরা প্রথম ব্যক্তির লাভটা মাইনাস করলে কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে বা দিয়ে 5x সমান কত হয়ে যাবে 100, তাহলে x এর মান কত হবে 100/5, তাহলে কত হচ্ছে 20 টাকা, 20 x এর মান। তাহলে আমাকে বলেছে কি দ্বিতীয় ব্যক্তির লাভ, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত 7x, তাহলে x এর মান 20, তাহলে 7 × 14, 140। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল, 2 দাগের অ্যান্সারটা কমপ্লিট। 3-এ কি বলেছে, 3-এ বলেছে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় এক আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। এর অঙ্কটা এর আগে স্কুলেও ছিল, দেখো x² - 22x + 105 = 0 বলেছে, তাহলে দুটো বীজ বলেছে আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কত হয়ে যাবে -b/a, তাহলে -b মানে কি মাইনাস তো আছে আর -22 হয়ে যাচ্ছে, বাই এ মান কি 1, তাহলে কত হয়ে যাবে এটা প্লাস মাইনাস মাইনাসে +22 হয়ে যাচ্ছে। এটা আলফা ইনটু বিটার মান কত হবে c/a, তাহলে c এর মান কত 105 আর e এর মান 1, তাহলে 105। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে আলফা মাইনাস বিটার মান চেয়েছে, তাহলে আমরা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -4ab, তাহলে এটার মান আমরা জানি কত 22, তাহলে 22 এর হোল স্কয়ার মাইনাস এখানে 4 গুণিত আলফার মান কত, আলফা বিটার মান 105, তাহলে বা দিয়ে কত হয়ে যাবে 484, আর এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে 420, তাহলে বা দিয়ে কত 64, কার মান আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারের মান, তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে √64, তাহলে কত হবে +-8 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3 দাগের অ্যান্সার হচ্ছে এটা। তারপর 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে 3x - 5y/3x + 5y = 1/2 হলে 3x² - 5y² / 3x² + 5y² এর মান কত হবে। আচ্ছা, এখান থেকে আমাকে x এর আর y এর মানটা বার করতে হবে। কিভাবে বার করব দেখো, 4 দাগেরটা এখানে দেওয়া আছে 3x - 5y/3x + 5y = কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে দেখো, তাহলে কোনাকুনি গুণ করলে 6x - 10y = 3x + 5y, তাই তো। তাহলে x ওয়ালাটিকে একদিকে, তাহলে এখানে 3x আর এখানে 5y আছে আর এখানে +10y হয়ে যাবে, তাহলে কত আসছে
3x ইকুয়াল টু কত 15y। তাহলে x আর y টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে 15/3, 3 একে 3, 3 5 15। তাহলে x বাই y সমান কত আসছে 5 আর 1 আসছে, এটাই তো। তাহলে আমরা একে কে ধরে নিচ্ছি কিভাবে, দেখো এখান থেকে x সমান 5 কে ধরলাম আর y সমান যেহেতু 1 আছে তার জন্য একটা কে ধরলাম, ঠিক আছে। এখান থেকে মান বার করছি। এবার আমাদের কি কি দেওয়া আছে, 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y এর স্কোয়ার। তাহলে 3 বসে গেল ইন্টু এক্স স্কোয়ার মানে কি 5k তার হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার মানে k এর স্কোয়ার, একবারে বসিয়ে দিলাম। দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 5k এর স্কোয়ার প্লাস 5k স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 5 এর স্কোয়ার 25, 3 পজিশন 75, 75k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার বাই সেম 75k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে উপরে কত 70k স্কোয়ার আর নিচে 80k স্কোয়ার, কে কে কেটে গেল 0 0, 7/8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 7/8, ঠিক আছে। তাহলে 4 দাগেরটা কমপ্লিট হলো। 5 দাগেরটা কি বলেছে চলো। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এসি এবং বিডি জ্যাদ্বয় পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে। এখানে বলে দিয়েছে এপিবি সমান 80 ডিগ্রি হলে এওবি এবং সিওডি এটার মান কত হবে। এখানে মনে রাখবে, এর আগেও আমরা এটা চিত্রটা আঁকলে বুঝতে পারবে, এরকম একটা চিত্র আসবে। এর আগের অঙ্কতে আমরা করেছি, স্কুলে সেম অঙ্কটা করেছি। তো একটা সূত্র মনে রাখতে বলেছিলাম, কি সূত্রটা, এরকম একটা হবে কি এখানে দুটো জ্যা হবে, এটা একটা জ্যা হচ্ছে আর এখান থেকে একটা জ্যা যাবে, তাহলে এখান থেকে এটা যুক্ত হবে, ঠিক আছে। আর এখান থেকে এটা যুক্ত হবে। এরকম যদি হয় তাহলে বলেছিলাম এটা এ সি বি ডি আর একটা ও। তাহলে এরকম যদি হয় তাহলে বলেছিলাম একটা মেথড কি এ ও বি প্লাস সি ও ডি ইকুয়াল টু 2 এ পি বি। তাহলে এখানে শুধু 2 ইন্টু এপিবি এর জায়গাতে 80 এর মান দেওয়া আছে, তাহলে কত হয়েছে 160 ডিগ্রি। এটাই করতে হবে, এটুকুই অ্যান্সার আমাদের। শুধুমাত্র এই ক্ষেত্রে মনে রাখবে এই ফর্মুলাটা আমাদের প্রয়োজনীয়, প্রচুর প্রয়োজনীয়, আমাদের মনে রাখতে হবে এটাকে, ঠিক আছে। তাহলে 5 দাগেরটা হয়ে গেল। তারপর 6 দাগেরটা কি বলেছে, আমরা চিত্রটা আগে অঙ্কন করিনি তারপরে 6 দাগেরটা করছি। হ্যাঁ, এখানে দেওয়া আছে একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত এরকম দেওয়া আছে, এখান থেকে একটা ও দেওয়া আছে, এ দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এখানে সি ডি এরকম একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে এটা যুক্ত আছে, আমি শুধুমাত্র এখান থেকে এটা যুক্ত করলাম, এটা নাম দেওয়া আছে ই। এখানে দেখো আমরা লিখে দেবো কি বিডি যুক্ত করা হলো, কি যুক্ত করা হলো, বিডি শুধুমাত্র লিখে দেবো কি বিডি যুক্ত করা হলো, বিডি যুক্ত করা হলো। এবার এখানটায় দেখো বিওডি, বিওডি এটার মানটা কত হবে, এটার মানটা দেখো, এটা গোটাটা কত দেওয়া আছে, এটা গোটাটা 180 হবে কারণ একটা সরলরেখা। এ পাশটার মান দেওয়া আছে আমাদের বই, কত দেওয়া আছে, এ পাশটার মান আমাদের কত দেওয়া আছে এখানে, এ ও ডি সমান দেওয়া আছে 140, একটা দেওয়া আছে সি এ বি সমান কত দেওয়া আছে 50। তাহলে এই পাঁচটা মান দেওয়া আছে এ ও ডি, এটা যদি আমাদের 40 হয় তাহলে বাকিটা 180 থেকে মাইনাস করলে হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 140 তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটুকুর মান পেয়ে গেলাম, কত পেলাম 40 ডিগ্রি পেলাম। এবার দেখো এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এটা ও ডিটা আর ও বিটা কি হবে, সমান হবে, ও বি সমান ও ডি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ।
ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ তার জন্য সমান হবে। তাহলে এটা যদি সমান হয় তাহলে এটা আর এটার মান কি হবে, একই হবে, এটা আর এটার মান। তাহলে এটা আমরা যদি 40 পাই তাহলে বাকি কত থাকছে আমাদের 140 থাকবে। তাহলে 140-এর মধ্যে এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে ওটাই লিখে দিচ্ছি আমরা। তাহলে ও বিডি সমান ও ডিবি। আচ্ছা, কেন হলো এই দুটো সমান? কারণ এই বাহুটা এর বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এর বিপরীত কোণটা আর এর বিপরীত কোণটা পরস্পর কি হবে, এই দুটো কোণ সমান, বি কোণ আর ডি কোণ সমান হবে, তার জন্য এই যে বি কোণ আর ডি কোণ সমান। তাহলে এটা যদি 40 হয়, বাকি কি থাকছে 180 থেকে 140 এ দুটো, তাহলে 140 ডিভাইডেড 2, তার মানে কি 70 ডিগ্রি। তাহলে এটাও 70 আর এটাও 70 পেলাম। ঠিক আছে, এবার আসছি দেখো, এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের আমরা ফর্মুলা কি জানি, কি তাদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। তাহলে এখান থেকে যদি এসিডি এটার মান বার করি, তাহলে এটা আর এটা কি হয়ে যাবে, পরস্পর সম্পূরক। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি 70। তাহলে এটা কত আছে, 180 থেকে 70 মাইনাস করলে হয়ে যাবে 110 ডিগ্রি। ঠিক আছে, এবার সি এর মান বার করছি। দেখো এটা যদি এটার মান আমাদের দেওয়া আছে, দেখো সিএবি এটার 50 দেওয়া আছে, আর এটা পেলাম কত 110। তাহলে একটা এটা যদি ত্রিভুজ হয় এ ই সি, ত্রিভুজ এ ই সি এর ক্ষেত্রে কি হচ্ছে, কোণ এ ই সি সমান এটা একটা কোণ এটা একটা, এই তিনটা কোণের সমষ্টি 180 হবে। তাহলে এই দুটো কোণের মান পেয়ে গেছি, তাহলে এটার জন্য কি করবো, 180 থেকে দুটো বিয়োগ করে দিলেই হয়ে গেল। তাহলে 180 মাইনাস 110 ওটা এটা পেয়েছি, আর নিচেটা কত 50 দেওয়া আছে, তাহলে 50 অ্যাড করে দিলাম। তাহলে 180 মাইনাস 160 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে 20 ডিগ্রি। এটা হচ্ছে মান আমাদের। ঠিক আছে, তাহলে 6 দাগের অ্যান্সার হচ্ছে এটা। তারপর চলো 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে যদি r cos θ = 2√3 এবং r sin θ = 2 হয়, তাহলে থিটার মান হচ্ছে 0 বা 90 থেকে ছোট হবে। তাহলে r ও থিটার মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কি দেওয়া আছে, r sin θ, ঠিক আছে, আর একটা দেওয়া আছে r cos θ ইকুয়াল টু কত 2, আর নিচে একটা 2√3 ডিভাইড আকারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 কেটে গেলে পুরো 1 থাকছে, আর এখান থেকে আর কেটে গেল, তাহলে কি থাকছে sin θ বাই cos θ ইকুয়াল টু কি 1/√3, এটাই তো থাকছে। ঠিক আছে, আমরা ভাগ আকারে লিখেছিলাম, তাহলে sin বাই cos সমান কি হয়ে যাবে tan θ ইকুয়াল টু কি 1/√3। তাহলে tan কার মান হচ্ছে √3, তাহলে tan হচ্ছে 30 এর মান, তাহলে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এবার আমরা মানটা বার করব, তাহলে থিটার মানটা বেরিয়ে গেল এখানে 30 ডিগ্রি। আমাদের কিসের মান বার করতে হবে, আর এর। তাহলে যে কোনো একটা এটা হয় বা এটা হয়, যে কোনো একটাতে মান বসালে হয়ে যাবে। তা আর সাইন থিটা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আর সাইন থিটার মান 30 ইকুয়াল টু 2, তাহলে আর ইনটু সাইন 30 এর মান কত 1/2 ইকুয়াল টু 2। তাহলে আর এর মান কি, এটা ভাগ আকারে আছে, উপরে গেলে কি হবে গুণ, তাহলে 2 × 2 সমান কত হবে 4। তাহলে আর এর মান কত পেলাম 4 পেলাম, আর থিটার মান 30। তাহলে দুটোরই মান বেরিয়ে গেল। তাহলে 7 দাগেরটা হয়ে গেল। 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগেরটা বলেছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, এর সর্বনিম্ন মান কত হবে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, এটার মান যদি বার করি তাহলে 2 লিখে দিলাম sin স্কয়ার থিটা প্লাস 3, তাহলে cos স্কয়ার থিটার জায়গাতে আমরা কি করে দিচ্ছি, এখানে যেহেতু আমাদের কি চেয়েছে, আচ্ছা এর সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে এখানে cos স্কয়ারের জায়গাতে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে বা দিয়ে 2 sin স্কয়ার থিটা
এই 3 এর সঙ্গে গুণ করে দাও, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি cos স্কয়ার কে গেছিলাম, sin স্কয়ার কে এবার আসলে কি হবে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে যদি গুণ করে নিই তাহলে 3 হচ্ছে, আর এটার সঙ্গে -3 sin স্কয়ার থিটা পেলাম। তাহলে দেখো থ্রিটাকে আগে নিয়ে চলে আসছি, আর এখান থেকে 2 sin স্কয়ার থিটা আর -3, তাহলে কত থাকছে sin স্কয়ার থিটা থাকছে। তাহলে বা দিয়ে 3, আর এটার মান কি হয়ে যাচ্ছে মাইনাস কি হয়ে যাবে 1 হয়ে যাচ্ছে। এর হাইস্ট মান কত আমরা মনে রাখবে কি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা সর্বোচ্চ মানে হাইয়েস্ট মান হচ্ছে 1, ঠিক আছে, আর সবচেয়ে নিম্ন মান হচ্ছে 0। তাহলে এখানে হাইয়েস্ট মান যদি 1 হয় তাহলে এখানে 3 থেকে 1 বদলে কত 2, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, ঠিক আছে। তাহলে আমাদের এই দাগের অঙ্কটা হয়ে গেল। তারপরে কি বলেছে, নয় দাগেটা বলছে সমকোণী চৌপলে আয়তন 432 ঘন সেমি, এটি গুলিয়ে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো, প্রতিটি ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, ঘনকের আয়তন এখানে করে নিচ্ছি আমরা, এটা নয় দাগেরটা, ঘনকের আয়তন কত হবে, সমকোণী চৌপলের আয়তন বলে দিয়েছে কত 432, সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, এটা দেওয়া আছে। তাহলে দুটা কি তৈরি করবে, ঘনক তৈরি করবে। তাহলে একটি ঘনকের আয়তন কিভাবে হবে, 432 ডিভাইডেড 2 করে দিলে হয়ে গেল। তাহলে কত হচ্ছে 216 ঘন সেমি, 216 ঘন সেমি। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে কি প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা আয়তন হচ্ছে, তাহলে আয়তন এটা কি, ঘনকের আয়তনের ফর্মুলা কি, a কিউব মানে বাহু কিউব ইকুয়াল টু, তাহলে এটা পাচ্ছি 216 শর্ত অনুসারে দিয়ে লিখে নেবে। তাহলে a কিউব সমান এখানে কত হবে 6 এর কিউব, তাহলে উভয় পক্ষে সূচকের নিয়ম অনুসারে a ইকুয়াল টু কত আসছে 6 আসছে। তাহলে ঘনকে লিখে দিতে হবে, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 6 সেমি। তাহলে আমাদের 9 দাগের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপর চলো 10 দাগে কি বলেছে, 10 দাগেটা কি বলেছে দেখো, 10 দাগেটা বলছে একটি ঘনক এবং এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, এখানে আগে লিখে নি, এটা একটা চিত্র আসবে, আগে দেখে নাও, এটা একটা ঘনক, এরকমই তো হবে। তাহলে এর মধ্যে বলছে এরকম একটা গোলক আসবে, তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্যটা কি হচ্ছে, গোলকের একটা ব্যাস হচ্ছে। তাহলে ঘনকের বক্রতলের ক্ষেত্রফল লিখেছি, বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা 6a স্কয়ার। তাহলে গোলকের কি হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে ঘনকের, তাহলে 4 পাই স্কয়ার, 4 বসে গেল, পাই বসে গেল, আর এর জায়গাতে কি হবে আমাদের বলে দিয়েছে, এখানে কি বলেছে কি, আচ্ছা এখানে আর এর মানটা এখানে 2 পাই আর স্কয়ার। তাহলে আর মানে কি ব্যাস, বাহু হচ্ছে, এখানে গোলকে যেটা আছে এটা ব্যাস হচ্ছে, এটা ব্যাস, যদি ব্যাসার্ধ লিখি তাহলে কি হবে, এটা ব্যাসটা কি এ বাহুর সমান না, এই যে এরকম বুঝে না একটু, কি এ সমান কি হচ্ছে 2r হচ্ছে, এ সমান মানে বাহু যদি এটা হয় গোটাটা বাহু এ হচ্ছে, তাহলে এ সমান কি, এটা বৃত্তটার ব্যাস হচ্ছে, তাহলে ব্যাস মানে কি 2r। তাহলে এখান থেকে যদি r বার করি তাহলে এখানে a বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে r এর জায়গাতে আমরা কি বসাবো a বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 4 বসে গেল, পাই বসে গেল, a স্কয়ার বাই 4, তাহলে কাটাকাটি করলে কত আসবে পাই a স্কয়ার। এটা আমরা পেলাম। এখন কি করব, ঘনকের ও গোলকের
ক্ষেত্রফলের অনুপাত কত হবে, কত পেয়েছি, এখানে একটা পেয়েছি এই যে 6a² অনুপাত পাই a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কেটে গেল 6:পাই, তাহলে এখানে 6 অনুপাত পাই এর মান কত 22/7, তাহলে এখান থেকে যদি 60টা তুলি তাহলে এখানে গুণ করতে হবে, তাহলে 6 সাথে কত হয়ে যাবে 42 অনুপাত 22, যদি 2 দিয়ে কাটাকাটি করি 21 আর এখানে 11, তাহলে 21 অনুপাত 11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 10 দাগের অ্যান্সার। 11 দাগেরটা কি বলেছে দেখো, 11 দাগের অঙ্কটা বলেছে সামেশন i = 120 xi - 5 = 10 হলে x বারের মান কত। এটা একটা ইউনিক অঙ্ক। দেখো যদি এরকম অঙ্ক থাকে তাহলে কিভাবে করবা, এখানে 20, এখানে i = 1 আর এখানে দেওয়া আছে xi - 5 = 10 দেওয়া আছে। ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে সব সময় মনে রাখবে কি এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে লাস্ট, মানে কত লাস্ট সংখ্যা হচ্ছে 20। তাহলে এভাবে যদি অঙ্ক থাকে তাহলে কি করবে, এখানে x ও i টাকে ব্র্যাকেটে তুলে এখানে আলাদা করে দেবো, কিভাবে xi এখানে চলে আসবে, তাহলে i = 1 আর এখানে 20 আর কি থাকছে এখানে -5 থাকবে, আর কত সংখ্যা আছে মানে লাস্ট সংখ্যা কত 20, তাহলে এই যে এই 5 এর সঙ্গে 20টা গুণ হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে 10। তাহলে সামেশন xi = কি হচ্ছে 20 আর নিচে i = 1, তাহলে কি আসছে দেখো এখানে সামেশন xi যদি মান বার করি তাহলে এটা 10 আছে আর এখানে কত -100 আছে, তাহলে উপরে আসলে কি হবে +100, তাহলে সামেশন 20 i = 1 আর xi এর মান কি হচ্ছে তাহলে 110 হচ্ছে। আমাকে মান কি চেয়েছে, x বারের মান চেয়েছে, তাহলে x বার = কি জানি সামেশন xi আর টোটাল সংখ্যা কত n সংখ্যা, তাহলে xi এর মান কত আছে 110/n এর মান কত 20, তাহলে কত হয়ে যাচ্ছে লাস্ট n মানে লাস্ট সংখ্যা, তাহলে কত 20 আছে, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে 5.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12 দাগের অ্যান্সার, এই 11 দাগের। তারপর 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা আমাদের শুধু দেখো অঙ্কটা তাহলে বুঝতে হবে। 4/12 কি বলেছে, এখানে বলেছে x + √x² - 9 = 18 হলে x - √x² - 9 এর মান কত। তাহলে এখানে দেখো করণীয় নিরসন করলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু দেওয়া আছে x + √x² - 9 = 18, তাহলে আমাকে যদি করণীয় নিরসন করে যায় তাহলে এটাকে কি করবো উল্টে দেবো সবগুলোকে। ঠিক আছে, তাহলে 1 করে দিচ্ছি 1 কি হয়ে যাবে x + √x² - 9, তাহলে এই পাশটা কি হবে 1/18 হয়ে যাবে। বা দিয়ে করণীয় নিরসন করার জন্য এটার বিপরীত সাইন দিয়ে গুণ করে নেব, তাহলে x + √x² - 9, তাহলে x - √x² - 9। ঠিক আছে, তাহলে উপরেও সেম সংখ্যা দিয়ে x - √x² - 9 = কি হবে 1/18 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপরেরটা কি করব দেখো, এখানে x - √x² - 9 এটার মান চেয়েছে আমাদের, তাহলে এটা দেখো a + b a - b, তাহলে কি আসবে a² মানে কি x এর স্কয়ার √x² - 9 তার হোল স্কয়ার = কি হবে 1/18। বা দিয়ে আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে x - √x² - 9, তাহলে এখানে কত হবে দেখো x² হয়ে গেল, এখানে গোটার উপরে √ দেওয়া আছে তার উপর স্কয়ার আছে, তাহলে √ উঠে গেলে কি থাকবে x² আর +9 হয়ে যাবে = কত 1/18। এখানে দেখো প্লাস আর মাইনাসে কেটে যাবে, তাহলে x - √x² - 9 এটা উপরে গেলে কি হয়ে যাবে 9 এটা নিচে আছে, তাহলে উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 9 কত হয়ে যাবে 18, 9 × 9 = 9 × 2 = 18, তাহলে বা দিয়ে x - √x² - 9 = ½ এটা হচ্ছে আমাদের 12 দাগের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো।